নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি। আজকে শুরু করছি আরোগ্য নিকেতন উপন্যাসের দ্বিতীয় পর্ব। জীর্ণ আরোগ্য নিকেতনের দাওয়ায় তখন জন 10 রোগী এসে বসে আছে। এদের অধিকাংশই মুসলমান। আজ 3 পুরুষ ধরে দীনবন্ধু মশায়ের আমল থেকে মশায় বংশ পুরুষানুক্রমে চিকিৎসাই করে আসছেন। জীবনমশাই আজ বৃদ্ধ, আসক্তিহীন, উৎসাহহীন, কিন্তু তবু এরা তাকে ছাড়ে না। একমাত্র পুত্র মারা গেছে। নতুন কালের চিকিৎসা বিজ্ঞান এসেছে তার বিপুল সমারোহ নিয়ে। নিজে স্থবির হয়েছেন, সংসারে শান্তি নাই। জীবনমশাই মধ্যে মধ্যে ভাবেন একেবারেই ছেড়ে দেবেন, কিন্তু দেব করেও দিতে পারেন না, দেওয়া হয় না। আজ তিনি ভাবলেন না, আর না, আজই শেষ করবেন। আরোগ্য নিকেতনে আজ আর ওষুধ নাই, ও ব্যবস্থা ডাক্তার উঠিয়ে দিয়েছেন। আজকাল প্রেসক্রিপশন লিখে দেন। নবগ্রাম বিকে মেডিকেল স্টোর্স ওষুধ দেয়। 2-3 মাস অন্তর কিছু অর্থও দেয় কমিশন বাবদ। এখনও ওই ভাঙা আলমারি 3টের মাথায় ওষুধের হিসেবের খাতা স্তূপীকৃত হয়ে জমা হয়ে রয়েছে। খেরো মলাটগুলো আরশোলায় কেটেছে। ভিতরের পাতাগুলি পোকায় কেটে চালুনির মতো শতচ্ছিদ্র করে তুলেছে, তবু আছে। ডাক্তারের দুর্ভাগ্য উই নেই, অথবা কোনোদিন অগ্নিকাণ্ড হয়নি। জঞ্জাল হয়ে জমে আছে। ওগুলোর দিকে তাকিয়ে জীবন দত্ত হাসেন। ওর মধ্যে অন্তত 20-30 হাজার টাকা পাওনার হিসেব আছে। বেশি, আরও বেশি। 3 পুরুষের হিসেব ধরলে 1 লক্ষ টাকা। তার আমলের, তার নিজের পাওনা অন্তত ওই 20,000। পিতামহ দীনবন্ধু দত্ত নবগ্রামে রায়চৌধুরী বংশের আশ্রয় এসে পাঠশালা খুলেছিলেন। পাঠশালা করতেন, রায়চৌধুরীদের দেবোত্তরের খাতা লিখতেন, কিছু আদায়ও করতেন। ওই রায়চৌধুরীদের বাড়িতেই চিকিৎসা করতে আসতেন কবিরাজ শিরোমণি কৃষ্ণদাস সেন। দীনবন্ধু দত্তকে তিনি শিষ্যত্বে গ্রহণ করেছিলেন। রায়চৌধুরী বংশের বড় তরফের কর্তার একমাত্র পুত্রের সান্নিপাতিক জ্বর বিকার হয়েছিল। জীবনের আশা কেউই করেনি। মা শয্যা পেতে ছিলেন, বাপ স্থানুর মতো বসে থাকতেন। তরুণী পত্নীর চোখের জলে গঙ্গা নদী বয়ে যাচ্ছিল। আশা ছাড়েননি শুধু ওই কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। তিনি বলেছিলেন, একজন ধীর অক্লান্তকর্মা লোক চাই, সেবা করবে। তাহলে আমি বলতে পারি রোগের ভোগ দীর্ঘ হলেও রোগী উঠে বসবে। সেই সময় সেবা করতে এগিয়ে এসেছিলেন দীনবন্ধু দত্ত। দীর্ঘ 48 দিনের দিন জ্বর ত্যাগ হয়েছিল। কবিরাজ দীনবন্ধুকে বলেছিলেন, আজও তোমার ছুটি হলো না, অন্তত আরও 24 দিন তোমাকে সেবা করতে হবে। এই সময়টাতেই সেবা কঠিন। এখন স্নেহান্ধ আত্মীয় স্বজনেরা স্নেহাতিশয্যের সেবার নামে রোগীর অনিষ্ট করবে, রোগীকে কথা বলাবে বেশি, কুপথ্যও দেবে। এই সময়ে তোমাকে বেশি সাবধান হতে হবে। তাও দীনবন্ধু নিখুঁতভাবে করেছিলেন। সন্তান আরোগ্য লাভ করতেই বড়কর্তা দীনবন্ধু দত্তকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু দীনবন্ধু তা গ্রহণ করেননি। কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন, আমি তোমাকে পুরস্কার দেব, প্রত্যাখ্যান করো না। ধীরতা তোমার আশ্চর্য, বুদ্ধিও তোমার স্থির, লোভেও তুমি নির্লোভ। তুমি চিকিৎসাবিদ্যা শেখো আমার কাছে, তুমি পারবে। চিকিৎসাবিদ্যা শিক্ষা করে নবগ্রামের পাশে এই ছোট্ট শান্ত গ্রামখানিতে তিনি বাস করেছিলেন। নবগ্রামে বাস করেননি। গ্রামখানি ব্রাহ্মণ জমিদার বংশ অধ্যুষিত, সুতরাং সেখানে কলহ অনেক, এবং সেখানে বাজার কাছেই আছে, তাই কোলাহলও বড় বেশি। এইসব থেকে তিনি দূরেই থাকতে চেয়েছিলেন। বলতেন, দেবতারা প্রসন্ন সহজে হন না, কিন্তু রুষ্ট হন এক মুহূর্তে। সামান্য অপরাধে আজীবন সেবার কথা ভুলে যান। আর বাজারে থাকে বণিক, সেখানে চিন্তার অবকাশ কোথায়? মশাই উপাধি পেয়েছিলেন এই দীনবন্ধু মশাই। পরনে থান ধুতি, পায়ে চটি, খালি গা। দীনবন্ধু মশাই গ্রামান্তরে রোগী দেখে বেড়াতেন।
এই অঞ্চলের প্রতিটি বালক তাকে চিনত। তিনি ডেকে তাদের চিকিৎসা করতেন, মধু খাওয়াতেন। 3 বন্দী তার মধু থাকত। আর আশ্চর্য ছিল তার সাধুপ্রীতি। সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ করে তাদের পরিচর্যা করে বহু বিচিত্র মুষ্টিযোগ তিনি সংগ্রহ করেছিলেন। ভণ্ড সন্ন্যাসীর কাছে ঠকেওছেন অনেক, তাতে তার আক্ষেপ বা অনুশোচনা ছিল না। কিন্তু এই নিয়ে কেউ তাকে নির্বোধ বলে রহস্য বা তিরস্কার করলে বলতেন, সেই আমাকে ঠকিয়েছে। কই, আমি তো তাকে ঠকাইনি। আমার আক্ষেপ কি অনুতাপের কোনো হেতু নেই। শুধু কি সন্ন্যাসী, কত বেদে ওস্তাদ গুণিন, এদের কাছেও তাদের বিদ্যা তিনি সংগ্রহ করেছিলেন। পুত্র জগবন্ধু দত্ত ছিলেন উপযুক্ত সন্তান। তিনি পিতার কাছে সমস্ত বিদ্যাই আয়ত্ত করেছিলেন। মৃত্যুকালে দীনবন্ধু মশাই ছেলেকে বলেছিলেন, বিষয় কিছু পারেনি করতে, কিন্তু আশয় দিয়ে গেলাম মহৎ। মহদাশয়ত্বকে রক্ষা করো, ওতেই ইহলোক পরলোক দুই সার্থক হবে। জগৎবন্ধু দত্ত পিতৃবাক্য অক্ষরে অক্ষরে পূর্ণ করেছিলেন। তাকেও লোকে বলতো জগৎ মশাই। পিতার অর্জন করা মহাশয়ত্ব তিনি রক্ষাই করেননি, তাকে উজ্জ্বলতর করেছিলেন। তিনি রীতিমতন সংস্কৃত শিখে আয়ুর্বেদ পড়েছিলেন। পারুলিয়ার বৈদ্যপাঠের ছাত্র তিনি। চিকিৎসক হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে যেমন ছিল ব্যুৎপত্তি, তেমনই ছিলেন নির্লোভ এবং রোগীর প্রতি স্নেহপরায়ণ। আবার মানুষ হিসেবে যেমন ছিল তার মর্যাদাবোধ, তেমনই ছিল প্রকৃতির মধুরতা। সে মধুরতা প্রকাশ পেত তার মিষ্ট ভাষায়, সূক্ষ্ম রসবোধে ও রসিকতায়। তার রসিকতার কয়েকটি স্মৃতি এখানকার মানুষের রসশাস্ত্রের অলিখিত ইতিকথায় কয়েকটি অধ্যায় হইয়াছে। তার রসিকতার সবচেয়ে বড় কথা এই যে, তাতে কটু বা অম্লরসের এতটুকু প্রক্ষেপ থাকত না। মানুষকে মধুর রসে আপ্লুত করে দিত। প্রসন্ন হয়ে উঠত রসিকতায় অভিষিক্ত জনটি। এই যে লাল কাঁকড়ের পাকা রাস্তাটি নবগ্রাম থেকে এই গ্রামে এসে পৌঁছেছে এবং এই গ্রাম পার হয়ে উত্তর দিকে বিস্তীর্ণ মাঠখানের বুক চিরে চলে গিয়েছে, এই রাস্তাটির কথা উঠলেই লোকের মনে পড়ে যায় জগৎ মশায়ের কথা, তার রসজ্ঞানের কথা, এবং সঙ্গে সঙ্গে মন সরস ও প্রসন্ন হয়ে ওঠে। আপন মনে একা একাই লোকেরা হেসে সাড়া হয়। ৪৫ বছর আগে, তখন এখনকার এই পরিচ্ছন্ন গ্রাম্য সড়কটির শুধু আকার, আয়তন আর অবয়ব ছিল, কোনো গঠন ছিল না। একটা অসমান খানাখন্দে বন্ধুর এবং দুর্গম গোপথ ছিল। বর্ষার সময় এক বুক কাদা হতো। সেই কাদা একালে কেউ কল্পনাই করতে পারবেন না। মশায়ের রসিকতার কাহিনীটি থেকেই তা বুঝতে পারবেন। এখনও দেবীপুরে সেকালের খানাখন্দের নাম শুনতে পাওয়া যায়। একটু প্রবীণ দেখে যাকে খুশি জিজ্ঞাসা করবেন, সে নাম বলবে চোরধড়ির গাদ, অর্থাৎ কাদা, মানে যে কাদায় পড়ে চোর ধরা পড়ে যায়। গরুমারির খাল, ওই খালটায় চোরাবালির মতন একটা চোরা গর্তে ব্রজ পরামানিকের একটা বুড়ি গাই পড়ে মরেছিল। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ হেসে উঠবে। না হেসে থাকে কি করে? ভাবুন তো ব্যাপারটা। ব্রজর গরু মরল, কিন্তু সেই বিপদের চেয়েও বড় বিপদ হলো ব্রজ যে প্রায়শ্চিত্ত করবে তার মাথা কামাবে কে? সে নিজে নাপিত, খুর তার আছে, কিন্তু চালাবে কে? এখনকার মতো তখন তো সবাই খুর চালাতে জানতো না। জানলেও নিজের হাতে মাথা কামানো নিশ্চয়ই যায় না। শেষে ওই জগৎবন্ধু মশাই দিয়েছিলেন ব্রজর মাথা কামিয়ে। কবিরাজ ছিলেন, বিকারগ্রস্ত রোগীর মাথা অনেক সময় তাকে কামিয়ে দিতে হতো কি না? এইসব রোগীর মাথায় খুরের মতো অস্ত্র চালাতে তিনি পরামানিকের হাতে খুর ছেড়ে দিতেন না। সেদিন ব্রজর মাথা কামাতে বসে তার মাথাটি বাঁ হাতে ধরে নিজেই হেসে ফেলেছিলেন। কামাবার সময় জগৎবন্ধু মশাই হেসে বলেছিলেন, ব্রজ, আজ শোধ নেই? আগে শোধ? কিসের শোধ? কামাবার সময় অনেক রক্ত দেখেছি বাবা, আজ আমি দেখি শোধ নেই।
এই রাস্তাকে ভালো করেছেন তিনি, অর্থাৎ জীবনমশাই নিজে। তিনি ওই কাঠের নাম ফলকখানা টাঙিয়েছিলেন। জগৎবন্ধু মশাই ছিলেন কবিরাজ, জীবন মশাই ডাক্তার, কবিরাজ দুই। তখনকার দিনে একটা কথার চলন ছিল ঘরে ঘরে, জগৎ খাবি না জীবন খাবি। সেকালে অসুখ হলে বাড়ির লোক রোগীকে প্রশ্ন করত, জগৎ খাবি না জীবন খাবি, অর্থাৎ ডাক্তারির ওষুধ খাবি, জীবন দত্তকে ডাকবো, নাকি কবিরাজি ওষুধ খাবি, জগৎবন্ধু কবিরাজ মশাইকে ডাকবো। যাক, আজ ওই কথাটা চিরদিনের মতন ভুলে যাক লোকে। জীবনমশাই আহত অন্তর নিয়ে ফিরে এসে ডাক্তারখানায় স্তব্ধ হয়ে বসলেন। স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আজ থেকে শেষ হয়ে যাক মশাই বংশের মশাই উপাধি চিকিৎসকের কাজ। যাক। এরই মধ্যে শেখপাড়ার বৃদ্ধ মকবুল এসে দরজার মুখে বসে তাকে ডাকলে, মশাই, বাবা। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে এলো জীবন মশাইয়ের বুক থেকে। কে? তিনি সচেতন হয়ে মুখ ফিরিয়ে তাকালেন মকবুলের দিকে। মকবুল বললে, এই হাতটা একবার দেখেন বাবা, বড় কষ্ট পাচ্ছি এই বুড়া বয়সে। অষ্টাঙ্গে দরদ, ঘুষঘুষা জ্বর, মাটি নিতে হবে তা আমার মালুমে এসেছে, কিন্তু এই কষ্ট এই যে সইতে নাড়ছি বাবা, ইয়ার একটা বিধান দেন। মশাই ঘাড় নেড়ে বললেন, আমার কাছে তোমরা আর এসো না মকবুল, চিকিৎসা আমি আর করব না। একালে অনেক ভালো চিকিৎসা উঠেছে, হাসপাতাল হয়েছে, নতুন ডাক্তার এসেছে, তোমরা বরং সেখানেই যাও। মকবুল অবাক হয়ে গেল। জীবনমশাই এই কথা বলছেন? দিনুমশাইয়ের নাতি, গতমশাইয়ের ছেলে, জীবনমশাই এই কথা বলছেন যে নাকি নাড়িতে হাত দিলে মকবুলের মনে হয় অর্ধেক রোগ ভালো হয়ে গেল, তার মুখে এই কথা? ডাক্তার তার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হেসে তাকে বুঝিয়েই বললেন, মকবুল, আমার আর ভালো লাগছে না, তাছাড়া বয়সও হয়েছে, ভুল ভ্রান্তি হয়। তা ডাক্তার, বলি তুমি চিকিৎসা ছাড়লে আমাদের কি হবে? হ্যাঁ, আমরা যাব কোথায়? নাও নাও, লোকের হাত দেখে বিদায় করো তো। তোমার ভুল ভ্রান্তি কি বলে? তোমার ভুল ভ্রান্তি হলে সে বুঝতে হবে আমাদের অদৃষ্ট ফের। নতুন চিকিৎসা, নতুন ডাক্তার, অনেক সরঞ্জাম, যে বৃহৎ ব্যাপার। ওইসব করাতে আমাদের সাধ্যও নাই, আর ওতে আমাদের বিশ্বাসও নাই, বলে কামদেবপুরের দাঁতু ঘোষাল অনেক কষ্ট করেই বললে। একসঙ্গে এতগুলো কথা বলে অনর্গল কাশতে শুরু করে দিলে সে। বুকের পাঁজরাগুলি সেই কাশির আক্ষেপে কামারের ফুটো হাঁপড়ের মতো শব্দ করে দুধছে। মনে হচ্ছে কখন কোন মুহূর্তে দমবন্ধ হয়ে দাঁতও মাটিতেই লুটিয়ে পড়বে। ডাক্তার চারিদিকে তাকিয়ে খুঁজলেন একখানা পাখা অথবা যা হোক একটা কিছু, যা দিয়ে একটু বাতাস দেওয়া যায়। দাঁতুর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ওই নন্দ হতভাগার জন্য কিছু থাকবার কি জো আছে? শিশি বোতল থেকে মিনিম গ্লাস, মলম তৈরি সরঞ্জাম, থার্মোমিটারের খোল, এমনকি পুরনো বাতিল স্টেথোস্কোপের রবারের নলের টুকরো পর্যন্ত নিয়ে গিয়েছে হতভাগা। কিছু না পেয়ে ডাক্তার উঠে ভাঙা আলমারির ভিতর থেকে টেনে বের করলেন একখানা পুরনো হিসেবের খাতা। লাখ টাকা পাওনার তামাদি দলিল। তারই একদিকের খেরো মলাটখানা ছিঁড়ে নিয়ে বাতাস দিতে শুরু করলেন। বাইরের সমাগত রোগীদের দিকে তাকিয়ে একজনকে বললেন, বাড়ি থেকে এক গ্লাস জল আনতো চট করে কেউ। কামদেবপুরের এই বৃদ্ধ দাঁতু ঘোষালের চিরকাল একভাবে গেল। দাঁতু যত লক্ষ্মী ছাড়া ততই লোভী। দুনিয়া জুড়ে খেয়ে খেয়ে লোভের তৃপ্তি খুঁজে বেড়ালে সারা জীবন, কিন্তু তাতে লোভের তুষ্টি হয়নি, হয়েছে রোগ। পুষ্টির বদলে হয়েছে দেহের ক্ষয়। তার উপর গাঁজা খায় দাঁতু।
এককালে গাঁজা খেত ক্ষুধার জন্য। গাঁজায় দম দিয়ে খেতে বসলে পাকস্থলীটি নাকি বেলুনের মতো ফেঁপে ওঠে, তাতে আহার্য ধরে বেশি পরিমাণে। তার বাড়িতেই দাতু ঘোষাল নিমন্ত্রণ খেতে বসে অম্ল ব্যঞ্জনে বালতি খানেকের ওপরও কিছু উদরস্থ করে। মিষ্টির সময় 47টি রসগোল্লা খেয়ে উঠেছে। জ্যৈষ্ঠ মাসে গোটা কাঁঠাল খেয়ে দাঁতু ঘোষাল কতবার যে বিছানায় শুয়ে ছটফট করেছে তার হিসেব নেই। বাচ্চার তো কলেরার লক্ষণও দেখা দিয়েছিল। তবু ঘোষাল লোভ সংবরণ করতে পারলে না। এখন বদ হজম থেকে হাঁপানি ধরেছে, তার উপর নেশা। গাঁজায় দম দিয়ে হুঁকো হাতে বসবে, টানবে আর কাশবে। কাশতে কাশতে হাঁপাতে শুরু করবে এবং সপ্তাহে 2 দিন ডাক্তারের এখানে আসবে। ওষুধ দাও ডাক্তার, ভালো ওষুধ দাও। ভালো ওষুধ চাই ঘোষাল, কিন্তু মূল্য দিয়ে নয়, বিনামূল্যে চাই। বাল্যকালে ঘোষাল জীবন ডাক্তারের সঙ্গে পাঠশালায় পড়েছিল। অনেক মন্দ বুদ্ধি এবং মন্দ কর্মে মতি সে জুগিয়েছে। সেই দাবিতে ডাক্তারের চিকিৎসার ওষুধে তার অবাধ অধিকার। তার উপরে ঘোষাল যজমান সেবী পুরোহিত ব্রাহ্মণ, অশুদ্ধ মন্ত্র উচ্চারণ করে দেবতা পুজো করে বেড়ায়। সেই হিসেবেও তার এই দাবি আছে। বিদেশি ডাক্তারেরা এই দাবি মানে না। তারা না মানতে পারে, কিন্তু জীবন মানবে না কেন? এই দাবি তার দীনবন্ধু মশায়ের আমল থেকেই চালিয়ে আসছে, ছাড়বে কেন? তবে গুণও আছে ঘোষালের। কোনো যোগী বাড়ি থেকে কাকের মুখে বার্তা পাঠিয়ে দাও, ঘোষাল এসে হাজির হবে। কোমর বেঁধে দিবারাত্রি খেটে কাজ সেরে খেয়ে দে বাড়ি যাবে। দক্ষিণা দাও ভালোই, না দাও তাতেও কিছু বলবে না সে। পুড়িয়া 2 অর্থাৎ 2 আনা কি 4 আনার গাঁজা দিলেই ঘোষাল কৃতার্থ। আরও আছে, শ্মশানে যেতে ঘোষালের জুড়ি নেই। সেই হিসেবে ঘোষাল এই অঞ্চলের সকল জনের একজন বান্ধব, তাতে সন্দেহ নেই। উৎসবে আছে, শ্মশানে আছে, রাজদ্বারেও আছে ঘোষাল। মামলায় সে পেশাদার সাক্ষী। সুস্থ হতে ঘোষালের বেশ কিছুক্ষণ লাগলো। হেউ হেউ শব্দে ঢেকুরের পর ঢেকুর তুলবার চেষ্টা করে অবশেষে 2-3টে বেশ লম্বা এবং সশব্দে ঢেকুর তুলে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ঘোষাল বললে, বাঁচলাম। তারপর আবার বললে, তুমি বরং ওদের হাত দেখে শেষ করো ডাক্তার, আমি একটু জিরিয়ে নিই। এই সুযোগে মকবুল এগিয়ে এলো, হাত এগিয়ে দিল। ডাক্তার তার হাতখানি ধরলেন। বিচিত্র হাস্যে তার মুখখানি প্রসন্ন হয়ে উঠল। উপায় নাই, তিনি ছাড়তে চাইলেও এরা তাকে ছাড়বে না। এই মকবুলেরা, নতুনকে এরা ভয় করে। তাকে গ্রহণ করার মতন সামর্থ্য তাদের নেই, মনেও নেই, আর্থিক সঙ্গতিতেও নেই। মকবুলের দেহ পর্যন্ত বিচিত্র। 1 গ্রেন কুইনিন খেলে মকবুলের ঘাম হতে শুরু করে, শেষ পর্যন্ত নাড়ি ছাড়ে। মকবুল বিলিতি ওষুধ খেয়ে বিষের মতন ভয় করে। একে একে রোগীদের দেখে তাদের ব্যবস্থা দিয়ে সব শেষে দেখলেন দাঁতু ঘোষালকে। এরই মধ্যে ঘোষাল বেশ সুস্থ হয়ে উঠেছে। এবার সে হাতখানি বাড়িয়ে দিলে জীবন ডাক্তার বললেন, তোর হাত দেখে আর কি করব ঘোষাল? তোর রোগ তো ভালো হবার নয়। তোর আসল রোগ হলো লোভ, আর এই লোভ তো ওষুধে সারে না। তার ওপর তুই নেশা করিস। সকালে উঠেই এই অবস্থায় তুই গাঁজা টেনে এসেছিস। কিন্তু দাঁতু ঘোষাল লজ্জিত হয় না। সে বেশ সপ্রতিভভাবেই বললে, গাঁজাতে হয় নাই দত্ত রে, বিড়ি বিড়ি বিড়িতে হলো। তোমার দাওয়াতেই বসেছিলাম, দেখলাম ওই কি বলে তাহের শেখ, সে বিড়ি টানছে। ভারী পিপাসা হলো, তা ওর কাছ থেকে একটা বিড়ি নিয়ে 1 টান মেরেছি। অমনি বুঝেছ কি না, একেবারে হাঁপ ধরে গেল। তারপরেতে তোমাকে কতকগুলো কথা একসঙ্গে যেই বলেছি, ব্যাস। হাত দুটো নেড়ে দিলে দাঁতু ঘোষাল এতেই বুঝিয়ে দিল যে আচমকাই তার রোগটা উঠে পড়ল। কিন্তু এতে তার অপরাধটা কোথায়?
ঘোষাল নিরপরাধ ব্যক্তির মতোই একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, এ সবই গ্রহের ফের, বুঝলে না? তা দাও ভাই, যা হোক একটা এমন ওষুধ দাও যাতে এই হাঁপানি কাশিটা কমে। সকালে বিকেলে চায়ের সঙ্গে 2টো করে 4টে আরশোলা সিদ্ধ করে করে খাচ্ছি, তাতে কিছুই হচ্ছে না। ডাক্তার বললেন, গাঁজা তামাক তোমাকে বন্ধ করতে হবে, লোকের বাড়ি খাওয়া বন্ধ করতে হবে, একেবারে ঝোল আর ভাত, না হলে ওষুধে আর কিচ্ছু হবে না। আর ওষুধও আমি দেব না ঘোষাল। তবে আর একবার ভালো করে হাতটা দেখো দেখে। ঘোষাল হাতটা বাড়িয়ে দিলে। দেখো, দেখে বলে দাও তো কবে মরব, নিদান একটা হেঁকেই দাও, ওতে তো তুমি বাকসিদ্ধ। দাও। তা শুনলাম কামার বুড়িকে নিদান হেঁকে দিয়েছ, গঙ্গা তীরে যেতে বলেছ, আমাকেও দাও। ডাক্তার চমকে উঠলেন। নতুন করে তার মনে পড়ে গেল সকালবেলার কথা। তিনি চঞ্চল হয়ে নড়ে চড়ে বসে বললেন, তুই থাম তো ঘোষাল, থাম তুই। তিনি তাড়াতাড়ি একখানা কাগজ টেনে প্রেসক্রিপশন লিখে ঘোষালের হাতে দিয়ে বললেন, এই নে, গাছগাছরা শুধু 2-3টে জিনিস মুদিখানায় কিনে নিবি, তৈরি করে নিয়ে খাস। ডাক্তার উঠে পড়লেন। চেয়ারখানা ঠেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েছিল অমরকুড়ির পরাণ খাঁ। সে সেলাম করে দাঁড়ালো। সামনে ছইওয়ালা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। খাঁয়ের তৃতীয় পক্ষের স্ত্রীর দীর্ঘস্থায়ী অসুখ। আজ 6 মাস বিছানায় পড়ে আছে। মৃত সন্তান প্রসব করে বিছানায় শুয়েছে। সপ্তাহে 2 দিন করে পরাণ ডাক্তার নিয়ে যায়। আজ যাবার দিন, যেতে হবে। পরাণ খাঁ অবস্থাপন্ন চাষি, নিয়মিত ফি দিয়ে থাকে। ডাক্তার হাসলেন। একটা কথাও মনে পড়ে গিয়েছে। এইসব বিনা ফিয়ের রোগীদের তিনি যখন বলেছিলেন যে আর তাদের চিকিৎসা করবেন না, তখন তিনি ভুলেই গেছিলেন চিকিৎসা ছাড়লে চলবে কি করে, বাঁচতে তো হবে। আজ যে তিনি প্রায় সর্বশান্ত। একা তিনি নন, ঘরে স্ত্রী আছে, ক্ষমাহীনা স্ত্রী। পরাণ বললে, দেরি হবে না কি আর? না না, কিসের দেরি, চলো। পরাণ এদিক ওদিক তাকিয়ে বললে, আপনি তাহলে গাড়িতে চড়েন, আমি পায়দালে তুরন্ত গিয়ে ধরবো গাড়ি। কিছুটা তরি নিয়ে এসেছিলাম, নন্দ নিয়ে গেছে ভিতরে, ডালাটা নিয়েই যাব আমি। পুরনো কালের লোক পরাণ, এখনও ভালোবাসার মূল্য দেয়। ক্ষেতের ফসল, পুকুরের মাছ ডাক্তারের বাড়ি মধ্যে মধ্যে পাঠায়, কখনো নিজেই নিয়ে আসে। বিবির অসুখে এই ভেট পাঠানোর বহরটা একটু বেড়েছে। ডাক্তারের উপর তার অগাধ বিশ্বাস। নতুনকালের চিকিৎসায় বিশ্বাস থাক বা না থাক, নতুনকালের অল্পবয়সী ডাক্তারদের উপর বিশ্বাস তার নেই। তৃতীয় পক্ষের বিবি যুবতী, মেয়েটি শ্রীমতীও বটে, এর উপর পরাণের আছে সন্দেহবাতিক। বিবিকে বাঁচানোর জন্য তার আকুলতার সীমা নাই, অর্থব্যয় করতেও কুণ্ঠিত নয়। কিন্তু জেনানার আবরু জলাঞ্জলি দিয়ে বাঁচার চেয়ে মরাই ভালো। কিন্তু জীবন মশাইয়ের কথা আলাদা। পরাণ আলাদা শব্দটাকে বলে আলাহিদা। মাথার চুল সাদা হয়েছে, চোখের চাউনির মধ্যে বাপ চাচার চাউনি ফুটে ওঠে। গোটা মানুষটাই শীতকালের গঙ্গা নদীর জলের মতন পরিষ্কার। গাড়ি মন্থর গমনে চলল। পরাণ খাঁয়ের মতন ঘর কয়েক বাঁধা রোগীর জন্যই মশায় সংসারের ভাবনা থেকে নিশ্চিন্ত। বর্ষায় ধানের অভাব হলে ধান ঋণ দেয় তারা। অভাব অভিযোগের কথা জানতে পারলেই পূরণ করে। অথচ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। কী না ছিল! গাড়িটা মাঠের উপর এসে পড়েছিল। চারিপাশের উৎকৃষ্ট ক্ষেতগুলোর দিকে আপনিই চোখ পড়ল। এগুলোর অধিকাংশই তো মশাইয়েদের ছিল। ওই বিরাট পাঁজার পুকুর, ওই শ্রীলাইকার, ওই ঘোষের বাগান। শুধু জমি পুকুরই নয়, এই গ্রামের সামান্য জমিদারি অংশও কিনেছিলেন তার বাবা জগৎবন্ধু মশাই। 1 আনা অংশ তিনি চড়া দামে কিনেছিলেন।
গাড়ির মধ্যেই বসে যেতে যেতে মনে পড়ে গেল পুরানো কথা। তখন তার কিশোর বয়স, পড়তেন নবগ্রাম মাইনর স্কুলে। সেইবারই তার মাইনর স্কুলে শেষ বৎসর। সেই আমলে জমিদারত্বের একটা উত্তাপ ছিল। যে জমিদারি কিনেছে সেকালে তারই মেজাজ পাল্টেছে। জমিদারি কিনলেই লোকে মনে করত লক্ষ্মী বাঁধা পড়লেন। সে আমলের প্রসিদ্ধ যাত্রাদলের অধিকারী কণ্ঠমশাইয়ের গানে আছে, আগে করবে জমিদারি তবে করবে পাকা বাড়ি। তারই স্বজাতি জ্ঞাতি ঘোষ গ্রামের রাধাকৃষ্ণ মিত্র ওই নবগ্রাম মাইনর স্কুলেই পড়ত। স্কুলের প্রতিষ্ঠাতা নবগ্রামের প্রতিপত্তিশালী জমিদারের ভাইয়ের সঙ্গে চলত তার অবিশ্রাম প্রতিযোগিতা। লেখাপড়ায় নয়, জমিদার বংশধরত্বের। প্রায়ই খিটিমিটি বাঁধত। বাঁধবার মূল অধিকাংশ ক্ষেত্রেই থাকত রাধাকৃষ্ণ। বলতো, হি ইজ এ জমিনদার সান, আই অ্যাম অলসো আ জমিনদার সান। এখন ঝগড়া হচ্ছে, বড় হলে দাঙ্গা হবে। তার বাবা জগৎবন্ধু জমিদারি কেনার পর তারও মনে এই উত্তাপ কিছুটা সঞ্চারিত হয়েছিল। লোকে, সহপাঠীরা বলেছিল, গুলবাঘা এবার ডোরা বাঘা হলো, সাবধান। সহপাঠীরা তাকে বলতো গুলবাঘা। সেই কিশোর বয়সে তার নিজের রূপের কথা মনে পড়ছিল। রূপ, যে রূপ সুকুমার, কোমল, উজ্জ্বল, সেই রূপ তার কোনো কালেই ছিল না। কিন্তু রূপ তার ছিল। সবল পরিপুষ্ট দেহ, গোল মুখ, ঝকঝকে চোখ, নির্ভীক দৃষ্টি, শ্যামবর্ণ, দুর্দান্ত কিশোর। হাডুডু খেলবার সময় মালকোঁচা মেরে জীবন ডাক দিতে ছুটলে প্রতিপক্ষ দল খানিক পিছিয়ে থল অর্থাৎ স্থল নিত। বলতো, হা, গুল বাবা ছুটেছে। এধার থেকে ওধার মুহূর্তে ছুটে ঘুরবার ভান করে একেবারে মাঝের দাগের কাছে পর্যন্ত এসে বোঁ করে আবার ঘুরে আক্রমণ করতেন। কাউকে না কাউকে মেরে আবার ঘুরতেন। বাড়ির পিছনে কুস্তির আখড়া ছিল। ল্যাঙট পরে নরম মাটির উপর দেহ ঠুকে আছাড় খেতেন শরীর শক্ত করবার জন্য। এর উপর মুগুর ছিল, সে দুটো আজও আছে। গুলবাঘ হিংস্রতর নরঘাতী ডোরাবাঘই হয়ে উঠত যদি না জগৎবন্ধু মশায় মাথার উপরে থাকতেন। জগৎবন্ধু মশায়ের চিত্ত এতে বিন্দুমাত্র উত্তপ্ত হয়নি। মশায় বংশের মহোদয়ত্বই ছিল তার কাছে সবচেয়ে বড়। দম্ভের মোহে তিনি জমিদারি কেনেননি। জমিদারির উপর তার কোনো মোহ ছিল না। জমিদারি তিনি কিনেছিলেন জমিদারের দম্ভের উত্তাপ থেকে বাঁচবার জন্য। যেদিন জমিদারি কেনা হয় সেদিনের একটা কথা খুব মনে পড়ছে। জগৎবন্ধু মশায়ের বন্ধু, পেশায় গোমস্তা ঠাকুরদাস মিশ্র, যে চিকিৎসালয়ের দেওয়ালে লিখেছিল লাভানং শ্রেয় আরোগ্যম, সেই তাকে শ্লেষ করে বলেছিল, তাহলে এবার জমিদার হলে? আশ্রয়ের চেয়ে বিষয় বড় হলো। আগে লোকে সম্ভ্রম করত মশাই বলে, এবার লোকে প্রণাম করে জমিদার মশাই বলবে, বাবু মশাই বলবে। ঠাকুরদাস বাতের যন্ত্রণা এবং আরোগ্যর আনন্দ তখন একেবারেই ভুলে গেছে। তখন অনেক দিন হয়ে গেছে। জগৎবন্ধু বলেছিলেন, ভাই, ঢাল আর তরোয়াল দুটোই কিন্তু অস্ত্র। ওর একটা থাকলেই সে যোদ্ধা, কিন্তু তরোয়াল না নিয়ে তরোয়ালের চোট থেকে মাথা বাঁচাতে শুধু ঢালটা যে রাখে, তাতে আর তরোয়ালধারীতে তফাৎ আছে। আছে কি না আছে তুমিই বলো ঠাকুরদাস। ওটা আমার ঢাল, শুধু ঢাল। নবগ্রামের তরোয়ালধারী জমিদারদের উঁচানো তরোয়ালের কোপ থেকে আশয়ের মাথা বাঁচানো দায় হয়ে উঠেছিল। তাই ঢাল অস্ত্র হলেও ধরতে হলো। কথাটা তোকে খুলেই বলি ঠাকুরদাস, নবগ্রামের জমিদারদের কাছে মান বজায় রাখা দায়ও হয়ে উঠেছে ভাই। সদাই ওরা শস্ত্রপাণি। নবগ্রামের রায়চৌধুরী বংশের তরোয়াল ভেঙেছে। ওরা এখন বাঁট ঘুরিয়ে তারই ঘায়ে লোকের মাথা ভাঙতে চান। আবার নতুন ধনী ব্রজলাল বাবু এখন আমাদের গ্রামের ৮ আনা অংশের জমিদার। তাদের হলো চকচকে ধারালো তলোয়ার। আজ মাস ৬ থেকে দেখছি ব্রজবাবুদের বাড়িতে অসুখ বিসুখ হলে ডাক আসছে চাপরাশি মারফত। সেলাম অবশ্যই করে, বলে, সেলাম গো ডাক্তারবাবু,
বাবুদের বাড়ি একবার যেতে হবে যে। ওদের দেখা দেখি রায়চৌধুরীরা পথে ঘাটে দেখা হলেই হেঁকে বলতে শুরু করেছে, মশাই হে, একবার আমাদের বাড়ি হয়ে যাবে যেন। তবু তো বড়বাবুরা দর্শনই দেন, এরা আবার তাও দেয় না। বুঝেছ না, অনেক ভেবে এই ঢাল কিনলাম। এ আমার তরোয়াল নয়, এক হাতে ঢাল থাকলো আর অন্য হাতে খল নুড়ি, ওটা ছাতার বদল। কথাটা তিনি তার জীবনে সত্য বলেই প্রমাণিত করেছিলেন। তার ওই ঢালের আড়ালে এই গ্রামের অনেক জনকে তিনি আশ্রয় দিয়েছেন এবং ওই ঢাল দেখিয়ে এই গ্রামের কাউকে কখনো অস্ত্রধারীর ঔদ্ধত্যে অপমানিত করেননি। কথাগুলি জীবন দত্ত নিজের কানে শুনেছিলেন। পাশের ঘরেই তিনি বসে পড়ছিলেন সেদিন। তবুও জীবন মশাইয়ের মনে বিষয় বৈভবের দম্ভের উত্তাপ সঞ্চারিত হয়েছিল। কি করবেন তিনি? উত্তাপ লাগলে উত্তপ্ত হওয়া যে প্রকৃতি ধর্ম, এ থেকে পরিত্রাণ পাওয়া তো সহজ নয়। নইলে তিনি ডাক্তার হতেন না, বাপের কাছে কবিরাজি শিখতেন। উত্তপ্ত বস্তু সহজ ধর্মে আয়তনে বাড়তে চায়। জমিদারের এবং বড়লোকের ছেলে তার বৈভব এবং অহংকারের উত্তপ্ত চিত্ত তখন বাপ পিতামহের জীবন পরিধিকে ছাড়িয়ে বাড়তে বড় হতে চাইছে। তাই জগৎবন্ধু ছেলের মাইনর পড়া শেষ হওয়ার পর তাকে টোলে ভর্তি করতে চাইলেন। ব্যাকরণ শেষ করার পর আয়ুর্বেদ পড়বে, কিন্তু জীবন মশাই বলেছিলেন, আমার ইচ্ছে ডাক্তারি পড়ি। ডাক্তারি? হ্যাঁ, দেশে তো ডাক্তারিরই চলন হতে চলল। কবিরাজিতে লোকের বিশ্বাস কমে যাচ্ছে। বর্ধমানে স্কুল হয়েছে, আমি ওখানেই পড়ব। দেশে সত্যই তখন ডাক্তারি অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা রাজকীয় সমারোহে রথে চড়ে আবির্ভূত হয়েছে। কলিকাতায় মেডিকেল কলেজ, হাসপাতাল, বর্ধমান মেডিকেল স্কুল, জেলার সদরে সদরে হাসপাতাল, চ্যারিটেবল ডিসপেন্সারি, ইংরেজ সাহেব ডাক্তার, দেশি নামজাদা ডাক্তারদের পোশাক, গলাবন্ধ কোট, প্যান্টালুন, গোলটুপি, গার্ড চেন, বার্নিশ করা কাঠের কল বাক্স, ঝকঝকে লেবেলে আটা, সুন্দর শিশিতে ঝাঁঝালো রঙিন ওষুধ, ওষুধ তৈরির সংক্ষিপ্ত প্রক্রিয়া, সব মিলিয়ে সে যেন একটা অভিযান। এই অঞ্চলে তখনও কবিরাজির রাজ্য চলছে। এই যুগের সাঁড়াশি আক্রমণের মতো দুদিকে বসেছেন দুজন ডাক্তার, উত্তর এবং দক্ষিণ পূর্ব কোণে। উত্তরে বসেছেন ভুবন ডাক্তার, বড় লাল ঘোড়ায় চেপে গলাবন্ধ কোট পরে ভুবন ডাক্তার মধ্যে মধ্যে এই পথে যাওয়া আসা করেন। আর উত্তর থেকে আসেন রং লাল ডাক্তার, তসরের প্যান্টালুন, গলাবন্ধ কোট, গলায় ঝোলানো পকেট ঘড়ি। রংলাল ডাক্তার যাওয়া আসা করেন পালকিতে। রংলাল ডাক্তার থাকেন এখান থেকে মাইল 4 দূরে। এই অঞ্চলে তিনিই প্রথম অ্যালোপ্যাথি নিয়ে এসেছেন। অদ্ভুত চিকিৎসক, প্রতিভাধর ব্যক্তি। মেডিকেল কলেজ বা স্কুলে তিনি পড়েননি, নিজে বাড়িতে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেছেন। নদী থেকে, শ্মশান থেকে সব নিয়ে এসে গ্রন্থের নির্দেশ অনুসারে কেটে অ্যানাটমি শিখেছেন। বিস্ময়কর সাধনা, তেমনই সিদ্ধি। কোথায় বাড়ি? হুগলি জেলায়। সেখান থেকে এসেছিলেন এই জেলায় রাজ হাইজ ইংলিশ স্কুলে শিক্ষকতার কর্ম নিয়ে। ইংরেজিতে অধিকার ছিল নাকি অসামান্য, আর তেমনই ছিল অগাধ আত্মবিশ্বাস। বিখ্যাত হেডমাস্টার শিববাবুর ইংরেজি খসড়া দেখে 2-1 জায়গায় দাগ দিয়ে বলতেন, এইখানটা পাল্টে এটা করে দিন, ইমপ্রুভ করবে। বলতে সংকোচ অনুভব করতেন না। তিনি হঠাৎ কোনো আকর্ষণে ময়ূরাক্ষীর তীরে নির্জন একটি গ্রামে এসে এই সাধনা করেছিলেন তপস্বীর মতো। তারপর একদিন বললেন, এইবার চিকিৎসা করব, এবং কিছুদিনের মধ্যেই এই অঞ্চলে অসামান্য প্রতিষ্ঠা লাভ করলেন। রংলাল ডাক্তারের চিকিৎসার খ্যাতি রংলালকেই প্রতিষ্ঠা দেয়নি, তার সঙ্গে অ্যালোপ্যাথিরও প্রতিষ্ঠা করেছিল। চারিদিকে নতুন চিকিৎসার প্রতি মানুষ শ্রদ্ধাঞ্জলি দিতে শুরু করল। জীবন ডাক্তার সেদিন কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে কবিরাজির পরিবর্তে ডাক্তারির প্রতি আকৃষ্ট হলেন। প্রতিষ্ঠা চাই, খ্যাতি চাই, অর্থ চাই, মানুষের কাছ থেকে অগাধ শ্রদ্ধা চাই। তার প্রেরণা দিয়েছিল ওই জমিদারিটুকু। জমিদারি যখন কিনেছেন বাবা,
তখন অবশ্যই পারবেন ডাক্তারি পড়াতে। তাই মাইনর পাশ করে তিনি গেলেন কাঁদি রাজ হাই স্কুলে এন্ট্রান্স পড়তে। এন্ট্রান্স পাশ করে এফএ পড়বেন, তারপর ডাক্তারি। গরুর গাড়িটা থামতেই ডাক্তারের তন্ময়তা ভেঙে গেল। সামনেই পরাণ খাঁয়ের দলিজা এসে পড়েছেন, পুরনো কাল থেকে, বাস্তব বর্তমানেও বটে। পরাণের বেবি একটু ভালোই আছে, আরও ভালো থাকা তার উচিত ছিল, কিন্তু তা থাকছে না। নারীর গতি দেখে ডাক্তারের যা মনে হয়, উপসর্গের সঙ্গে ঠিক তার মিল হয় না। রোগের চেয়ে রোগের বাতিকটা বেশি। এখানে ব্যথা, ওখানে ব্যথা, বিছানায় শুয়ে কাতরানো, পাকস্থলিতে যন্ত্রণা, এর আর উপশম নেই। আরও মজার কথা, রোগী তো ভালো আছে বললেই রোগ বেড়ে যায়। কি করবেন ডাক্তার? এর চিকিৎসা তার হাতে নাই। তিনি বুঝতে পেরেছেন আসলে মেয়েটি ভালো হতে চায় না। পরাণ খাঁয়ের স্ত্রী হিসেবে সুস্থ দেহে উঠে হেঁটে বেড়াতে সে অনিচ্ছুক। তাই ডাক্তার কৌশল অবলম্বন করেছেন। রোগ আদৌ কমেনি বলে যাচ্ছেন। আজও পরাণ খাঁকে তাই বলবেন। বলবেন, ভয় কিছু নেই, ভয় করো না। এছাড়া খাঁকে আর কী বা বলবেন? ও কথা খাঁকে বললেই খাঁ যে কী মূর্তি ধরবে সে তো ডাক্তারের অজানা নয়। বৃদ্ধের জীবনও অশান্তিময় হয়ে উঠবে। স্বামী স্ত্রীর অমলিনের মতো অশান্তি আর নাই। তিনি নিজেও চিরজীবন জ্বলছেন, আগুন তার জীবনে কখনোই নিভল না। আজও রোগী দেখে বাড়ি ফিরে দেখবেন যে সে আগুন যেন লেলিহান হয়ে উঠেছে। কোন আহুতি পেয়েছে বুঝলেন না। আতর বউ নিজে নিষ্ঠুর আক্রোশে বকছে। এই মুহূর্তেও বকে চলেছে আপনার মনে। বকছে তাকে এবং নবগ্রামের হাতুড়ে ডাক্তার শশী মুখুজ্জকে। শশী দিয়ে গিয়েছে আহুতি। সে তার অনুপস্থিতিতে এসে হাজির হয়েছিল। জীবন ডাক্তারকে না পেয়ে বাড়ির ভিতর আতর বউয়ের কাছে বসে তাকেই জ্বালাতন করে গিয়েছে। তামাক খেয়ে ছাই এবং গুল ছেড়ে ময়লা করে দিয়েছে গোটা দাওয়াটা। রাজ্যের সংবাদ দিতে গিয়ে ওই হাসপাতালের ডাক্তার তাকে যে কটু কথাগুলো বলেছে সেগুলোও আতর বউয়ের কানে তুলে দিয়ে গিয়েছে। হতভাগা শশীর ওপর আতর বউয়ের মমতাও যত, ক্রোধও তত। জীবনমশাইয়ের শিষ্য শশী। তার আরোগ্য নিকেতনেই ডিসপেন্সিং শিখেছিল সে। এখানেই তার হাতে খড়ি। তারপর বর্ধমানে গিয়ে পরীক্ষা দিয়ে পাকা কম্পাউন্ডার হয়ে ফিরে নবগ্রামের চ্যারিটেবল ডিসপেন্সারির প্রথম কম্পাউন্ডার সে হয়েছিল। কম্পাউন্ডিং সে ভালোই জানে, তার সঙ্গে চিকিৎসা বিদ্যাটাও মোটামুটি শিখেছে সে। তিনিই তাকে নারী দেখতে, রোগ চিনতে শিখিয়েছিলেন। কিন্তু শশী আশ্চর্য অপরিচ্ছন্ন লোক। কামানোর ঝঞ্ঝাটের জন্য দাড়ি গোঁফ রেখেছে, স্নান কদাচিৎ করে, দাঁতও বোধ করি মাজে না। এক জামা 15 দিন গায়ে দেয়। উৎকট দুর্গন্ধ না হলে সেটাকেও ছাড়ে না। আর প্রায় অনবরতই তামাক টানে। জামার পকেটেই থাকে তামাক, টিকে দেশলাই এবং হাতে থাকে হুঁকো। তার উপর করে মদ্যপান। মধ্যে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। ওই হুঁকোর জন্যই তার নবগ্রাম ডিসপেন্সারির চাকরি গিয়েছিল। পকেটে হুঁকো, গুলকি, তামাক, টিকে, টিন এই না নিয়ে শশী কোনো কালেই এক পা হাঁটে না। বলে, ওরে বাবা, লোকে লুকিয়ে বাবার হুঁকো টেনে তামাক খেতে শেখে। আমি আমার কর্তা বাবা, মানে আমার বাবার বাবার কাছে তামাক খেতে শিখেছি, লুকিয়ে নয়। তিনি আমাকে নিজে সেজে তামাক খাওয়াতেন। এছাড়া চলতে বারণ। ছেলেদিকে বলেছি আমি মরলে আমার চিতায় যেন হুঁকো কলকে তামাক টিকে দেয়। দেশলাই আমার চাই না, ও চিতের আগুনেই ঝবে। ডাক্তারখানার ওষুধের আলমারিতে তামাক টিকে রাখত। কোণে গুল ঝেড়ে গাদা করত। ডাক্তার সাহেব এলে কোনো কিছু একখানা কাগজ কি কাপড় কি প্যাকিং বাক্স দিয়ে চাপা দিয়ে রাখত। তবুও ধরা পড়ত। 3 বার ধরা পড়ে চাকরি বেঁচেছিল, কিন্তু 4 বারের বার বাঁচল না। তা না বাঁচলেও শশী ওই বিদ্যেতেই বেশ করে খেয়েছে, আজও খাচ্ছে। মদ্যপানটা কিছু কমেছে এখন। ছেলেরা চাকরি করে,
নিজে এখনও একটা টাকা কোনো রকমে উপার্জন করে শশী। পরামর্শের দরকার হলে মাঝে মধ্যে জীবন মশাইয়ের কাছে আসে। জীবন ডাক্তারকে বলে গুরুজি, বলে অনেক শিখেছি জীবন মশাইয়ের কাছে, যা কিছু জানি তার 12 আনা, বলে আর প্রচুর হাসে। কথাটার মধ্যে ইঙ্গিত আছে, শশী তার কাছে শুধু ডিসপেন্সিং এবং ডাক্তারই শেখেনি, দাবা খেলাও শিখেছিল সে। আরও শিখেছিল হরিনাম সংকীর্তনে দুয়ার কি। এই দুটোতে শশীর বিদ্যা, শিষ্যবিদ্যা গড়িয়সী বলে তাই। শশীকে দাবা খেলতে বসিয়ে দিয়ে বন্ধুরা তার বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে দিত। শশীর বাড়িতে গিয়ে বলতো, শশীদাকে আজ রাত্রে রোগীর কাছেই থাকতে হবে, কল পেয়েছে। শশীদা আমাদের বললে, ভাই বাড়িতে গিয়ে আমার খাবার যদি এনে দিস তবেই তো খাওয়া হয়। শশীদার খাবার দিন। শশী রাত্রে খেত রুটি, এবং শশীর স্ত্রীর রুটি ছিল বিখ্যাত। রাত্রি 2টোর পর শশী যখন দাবা খেলে উঠত, তখন সঙ্গীরা খাবারের শূন্য পাত্রটা তার হাতে দিয়ে বলতো, নিয়ে যাও শশীদা, তোমাদের বাড়ির থালা। শশীর আর বাড়ি যাওয়া হতো না, গালাগালি দিয়ে খালি পেটেই শুয়ে পড়তো সেই আড্ডা ঘরে। না হলে শশীর কলের মর্যাদা যায়। পরের দিন কারোর কাছে 2টো টাকা ধার করে নিয়ে তবে বাড়ি ফিরত। বলতো, এ নাও কলের টাকাটা রাখো তো। তার কাছে শেখা তৃতীয় বিদ্যা সঙ্গীত, তাতে সে অসুর। অসুর বললেও ঠিক ব্যাখ্যা হয় না, বলতে হয় বিকটাসুর। কণ্ঠস্বর তার যেমন কর্কশ, তেমনি সে বেমক্কা বেতালা। তার উপর মদ্যপান না করে আসরে সে নামে না। দৃষ্টান্ত দেয় বড় বড় ওস্তাদের। সংকীর্তনের দলে শশী তারও স্বরে চিৎকার করে। জীবনমশাই কপালে হাত দিয়ে হেসে বলেন, আমার কপাল। মধ্যে মধ্যে শশীকে বলেন, শশী, একসঙ্গে বেচারা হরিকে আর তানকে মেরে খুশি করিস না বাবা। শিষ্যের পাপ গুরুকে অর্ষায়, আমার যে নরক হবে। শশী বলে, ভাববেন না, আপনার রথ আটকায় কোন সা। বলেই সে হাহা করে হেসে ওঠে। এই শশী ডাক্তার। মধ্যে মধ্যে শশী আসে পরামর্শের জন্য। ডাক্তারবাবু, কেসটা যে পেকে গেল। জীবনমশাই বলেন, রোগীটা কাঁচা না পাকা সেটা আগে বল, পাকা হলে খসতে দে। তোর চিকিৎসা দোষের চেয়ে ওর বয়সের দোষ বেশি। আর রোগী তরুণ হলে শোনেন, গভীরভাবে চিন্তা করে পরামর্শ দেন। কখনো কখনো কল দিয়ে নিয়ে যায় শশী। অধিকাংশ ক্ষেত্রেই এইসব কলে ফি নেই, বিনা ফিয়ের কল। শশী কম্পাউন্ডার যেখানে ডাক্তার হিসেবে চিকিৎসা করে, সেখানে চারিদিকেই দৈন্য। 4 আনা 8 আনা ফিতে শশী সন্তুষ্ট। সেখানে জীবনমশাইকে 1 টাকা ফি দেবে কোথা থেকে? আর তাছাড়া জীবনমশাই এখানকার মাটি, মানুষ, গাছপালাকে নিবিড়ভাবে চেনেন। তাদের দুঃখ তিনি জানেন। তাদের জন্য তার বাপ পিতামহের চিকিৎসালয়ে দুয়ার ছিল অবারিত। তার দুয়ারও তিনি বন্ধ করেননি। এরা কঠিন রোগে শয্যাশায়ী না হলেও ও 4 আনা বাঁচাতে বুকে হেঁটেও দাতব্যলয়ের দুয়ারে এসে হাজির হয়। তাদের কাছে কি তিনি ফি নিতে পারেন? ইদানিং কিন্তু শশীর মাথায় যেন একটু গোল দেখা দিয়েছে। যুদ্ধের মধ্যে চিকিৎসাশাস্ত্রে যে কয়টি বিস্ময়কর আবিষ্কার হয়েছে, সেই আবিষ্কারের সঙ্গে শশী কোনো মতেই তাল রাখতে পারছে না। এতদিন পর্যন্ত খুব গোল বাঁধেনি। তারপর সালফা গ্রুপের বিভিন্ন নামে ট্যাবলেট বের হতেই বেচারার মুশকিল হয়েছে। এরপর পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন। নতুনকালের ডাক্তাররা ওই ওষুধগুলো প্রচুর পরিমাণে প্রয়োগ করে চলেছে। পেনিসিলিন ছাড়া তো কথাই নাই। শশী ওগুলো ব্যবহার করতে খানিকটা ভয় পায়। পাবারই কথা, পাওয়াও উচিত। এর ফলে শশী মধ্যে মধ্যে ক্ষেপে ওঠে এবং যা করে বসে চিকিৎসাশাস্ত্রে তা অভূতপূর্ব। কিছুদিন আগে বাউরিদের কুড়োরামের কন্যার হয়েছিল নিউমোনিয়া। শশীকে কুড়োরাম বলেছিল, হ্যাঁ ডাক্তারবাবু, এই হাসপাতালের ডাক্তার বলে ফুঁড়ে ওষুধ দিলে শিগগির সেরে যাবে। তা শশী বুঝেছিল পেনিসিলিনেরই কথা বলছে কুড়োরাম। চটে গিয়ে বলেছিল,
নিয়ে আয় টাকা, দিচ্ছি ফুঁড়ে। প্যাক করে ফুঁড়ে 1 আঙুলের ঠেল। আমার তো ওই কষ্ট, তারপর তোরা সামলাবি দেহের দাহ, টাকার দাহও আছে, তাও সামলাবি। ও ইঞ্জেকশন দিতে আমাকে টাকা টাকা করে ফি দিতে হবে না, তাও বলে দিচ্ছি। তাহলে ডাক্তারবাবু? তাহলে যা খুশি কর। হাসপাতালের ডাক্তার তো বললে, তা হাসপাতাল থেকে দিলে না কেন? হ্যাঁ, ভর্তি করে নিলে না কেন? আগে আগে সে জায়গা তো নাই, আর হাসপাতালেও ওসব ওষুধ তো দেয় না। তাহলে আমি যা বলি তাই কর। চিরকাল খাওয়ার ওষুধ আর মালিশে বড় বড় নীলমণি কেস ভালো হয়ে গেল। আর আজ কুড়োরামবাবুর কন্যের বুকে খানিকটা সর্দি হয়েছে, পেনিসিলিন ছাড়া কি আর ভালো হবে না? তবে তাই দেন ডাক্তারবাবু। শশীর মাথায় বিকৃতি কিছু হয়েছে বার্ধক্য নেশার জন্য। সেটা নিষ্ফলতার আক্রোশে আরও বেড়ে যায়। সে গভীর চিন্তা করে স্থির করেছিল, মালিশের সঙ্গে সর্ষের তেল মেশানোর পরিবর্তে কেরোসিন তেল মিশিয়ে মালিশ করলে মালিশের কাজ দ্রুততর হবে। কেরোসিনে আগুন জ্বলে, সুতরাং তার তেজে বুকের ভিতরে সর্দি নিশ্চয়ই দ্রুত গলবে। যেমন চিন্তা তেমনি কর্ম। ফলে ব্লিস্টার দেওয়ার মতন বুক পাঁজর জুড়ে দাঁড়িয়ে গিয়েছিল টলটলে এক ফোসকা। তখনই সে ছুটে এসেছিল মশায়ের কাছে। জীবন ডাক্তার ব্যাপারটা সামলেও দিয়েছিলেন। বেগ অবশ্য খুব পেতে হয়নি। প্রচুর যত্ন নেওয়ার ফলে ঘা হতে পায়নি। ফোসকার চামড়া উঠেই নিষ্কৃতি পেয়েছে এবং বেঁচে উঠেছে। সেটার জন্য কৃতিত্ব কার? সে কথা জীবন ডাক্তার জানেন না। শশীর উদ্ভাবিত ওষুধের গুণই হোক আর মেয়েটার ভাগ্যই হোক, ফোসকা উঠলেও নিউমোনিয়াটা বাগ মেনে গিয়েছিল। বিনা পেনিসিলিনে, বিনা মালিশে, বিনা অ্যান্টিফ্লজিস্টিনে কয়েকদিনের মধ্যেই সেই দিক থেকে বিপন্মুক্ত হয়েছিল। সেই শশীভূষণ আজ এসেছিল। কেন শশী এসেছিল কে জানে। হতভাগা কিন্তু আতর বউকে জ্বালিয়ে দিয়ে গিয়েছে। আতর বউয়ের কানে কামার বুড়ির কথাটা তুলেছে, তা বোঝাই যাচ্ছে। ছি ছি ছি, আতর বউ এখন তাকে এই ছুতো ধরেই বকছে। চিরটা জীবন মানুষের এই এক স্বভাব, বারবার ঠিকইও মানুষ শেখে না। নিদান হাঁকার অহংকার কেন? হ্যাঁ, তুই অমুক দিন মরবি, এ বলে লাভ কি? তবু যদি পাশ করা ডাক্তার হতে। ঘরে ডাক্তারি শিখে কেউ সর্ববিদ্যে বিশারদ হয়? ছি ছি ছি, নবগ্রামের ডাক্তারেরা কি বলছে তা শুনে আসুক গিয়ে। আর ওই মুখ পোড়া নেমোখারাম শশী বলে কিনা বোগাস। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।